আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রফিকুল ইসলাম, ফিনান্সিয়াল পোস্ট থেকে এসেছি। এখন আপনি প্রধান নির্বাহী কর্মকর্তা, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি। তো আপনার কাছে আমাদের প্রথম জিজ্ঞাসা, আপনাদের এখনকার কি অবস্থায় আপনারা আছেন, আর কত সংখ্যক বিনিয়োগ করার পারমিশন আপনাদের আছে এবং কতটুকু পাইছেন? এই তিনটা কোশ্চেন একসাথে, তারপরে আরেকটা কোশ্চেন। না, আমরা তো কোনো বিনিয়োগের পারমিশন কোথায় পাবো? মানে আমাকে যখন প্রথমত হচ্ছে আমি জেল থেকে বাইর হওয়ার 2 মাস পরে জানলাম যে মাল্টিপারপাসের নির্বাচন হচ্ছে, নতুন কমিটি দিচ্ছে। তো প্রথম আমি বিশ্বাস করিনি। পরে যখন দেখলাম যে দুদকের থেকে একটা চিঠি ইস্যু হয়েছে, অনাপত্তিপত্র, যে অধিদপ্তর যদি নতুন কমিটি করে দেয় তাদের কোনো আপত্তি নেই, এটা দেখার পরে বিশ্বাস করছি তাহলে কমিটি বোধহয় একটা হচ্ছে। তো কমিটি হওয়ার সময় আমি আমার লয়ারের সাথে পরামর্শ করছি আমি প্রার্থী হব কিনা। তো আমার লয়ার বলছে দরকার নাই প্রার্থী হওয়ার, আপনার দূরে থাকেন এটার থেকে। আর তাছাড়া আমি প্রার্থী না হয়েও যদি আমি দূর থেকে কাজ করতে পারি, সমস্যা কি? তো আমার প্ল্যান ছিল আমি দূর থেকে কাজ করবো, হেল্প করবো, নতুন কেউ প্রার্থী হোক। তো আমাদের যারা এখন নতুন প্রজন্ম আছে, শেয়ার হোল্ডার ডাইরেক্টর যারা আছে, এদেরকে আমি উৎসাহ দিছি, তারা নিজেরা প্রার্থী হয়েছে। প্রার্থী হওয়ার পরে যথারীতি নির্বাচন হয়েছে, এবং এই নির্বাচনের পরে আমাকে একদিন নতুন বোর্ড ডাকছে, ডেকে বলছে দেখেন যে এইটা তো আসলে আমরা দায়িত্ব পাইছি, কিন্তু আমাদের পক্ষে এত বড় জাহাজ চালানো সম্ভব না। এখন আপনার যদি আপত্তি না থাকে আমরা একটা বোর্ড রেজলিউশন করে আপনাকে আমরা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে চাই। তা আমি বলছি আগে তোমরা অধিদপ্তরে যে বড় কর্মকর্তা আছে ওদের সাথে আলাপ করো। তখন সেখানে বললো যে ধারা 52 না 50-এর কথা বললো, যে ওইখানে নিয়ম অনুযায়ী সাধারণত যে সমস্ত সমিতিতে সরকারের বিনিয়োগ থাকে ওইখানে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেয় সরকার। তো এখানে যেহেতু সরকারের কোনো বিনিয়োগ নেই, সম্পূর্ণ পাবলিকের, তো এখানে বোর্ড যেটা ভালো মনে করে দিতে পারবে। তখন খুব সম্ভবত এটা রেজলিউশন হয়েছে, আমি যদি ভুল করে না থাকি জুলাই মাসে, মনে হয় না আরো আগে, মে মে মানে সাধারণত নতুন কমিটি আসার পরে আর কি তারা ইয়ে করছে, করে আমাকে ডাকলো। এবং আমি তখন বলছি যে হ্যাঁ আমি কাজ করতে পারি কয়েকটা শর্ত। একটা হচ্ছে আমি ডেইলি অফিস করতে পারবো না, কারণ আমার যেহেতু অন্যান্য কাজ আছে। আমাকে আমার ওয়ার্কিং আওয়ারে রিল্যাক্স দিতে হবে। আমি আসবো, কিন্তু আমি প্রয়োজনে রাত 10টা পর্যন্ত থাকবো, আর আসতে হয়তো দেরি হইতে পারে। দ্বিতীয় হচ্ছে যে আমি এখানে কাজ করতে গেলে আমার যে সাপোর্ট, এই সাপোর্টগুলো লাগবে, যেগুলো দরকার, যে আমার রুম লাগবে বা আমার সাথে সহযোগী লাগবে, যা যা লাগে একটা অফিসে। আর আমার কাজ হবে কি সেটা আমি বলেছি, আমার কাজ হচ্ছে প্রথমে এই কোম্পানির অডিট করা। এখন কিন্তু অডিট চলতেছে অলরেডি, অডিট দ্রুত শেষ হয়ে যাবে। পাশের রুমে এখনো কিন্তু অধিদপ্তর থেকে যে অডিট চলতেছে ওরা আসে। অডিটের পরেই যেটা আমি করব সেটা হচ্ছে একটা এজিএম করে সদস্যদের কাছে তুলে ধরবো তাদের বর্তমান শেয়ারের মূল্য কত দাঁড়াইছে। কিন্তু আমি যতদূর জানি যে 500 টাকা শেয়ারের দাম মিনিমাম 1000 টাকা হয়েছে, এটা মিনিমাম। তবে অধিদপ্তরের অডিটররা বলছে এটা 2000 টাকাও হয়ে থাকতে পারে, বলা মুশকিল। আগে অডিট শেষ হোক, আগে আমরা হিসাব করি, তখন দেখতে হবে যে এটার শেয়ার ভ্যালু কত বাড়ছে। আর এখানে একটা সমস্যা তৈরি করে দিয়ে গেছে, আগের যারা কমিটি চালাইছে ওরা অনেক ক্ষতি করে দিয়ে গেছে, সত্য কথা। এই ক্ষতিটা তারা ইচ্ছা করে করছে কিনা আমি জানি না। কোনো কোনো ক্ষেত্রে হয়তো তাদের অজ্ঞতা, কোনো কোনো ক্ষেত্রে তাদের বাহাদুরি, কারণ কেউ তো ইচ্ছা করে মিস্টেক করে না, কিন্তু তাদের বাহাদুরি ভাবের জন্য সমিতির কিছু ক্ষতি করে দিয়ে গেছে কাগজপত্র, যেগুলো আমরা এখন ঠিক করে দিচ্ছি। যেমন সমবায় সমিতির ক্ষেত্রে আপনারা হয়তো জানেন, এটা কিন্তু রেজিস্টার অফ জন স্টক থেকে নিবন্ধিত না, এটা কোম্পানি আইনে নিবন্ধিত না। তো কোম্পানি আইনে নিবন্ধিত না হলে এটার কখনো টিন সার্টিফিকেট হয় না। অথচ আগের টিন কমিটি এই কাজটা করে গেছে। 2013, 14, 15 যারা ইয়ে ছিল তারা কি করছে, অনেক বেশি বাহাদুরি করে সমিতির একটা ক্ষতি করে দিয়ে গেছে। তারা এমবিএর থেকে এই প্রতিষ্ঠানের টিন সার্টিফিকেট দিয়েছে। টিন সার্টিফিকেট নেওয়ার পরে এখন যথারীতি অনেকদিন ধরে ট্যাক্স ফাইল করে নেই, বিশাল বড় অঙ্কের জরিমানা হয়ে বসে আছে। সেই জরিমানার এগেনিস্টে কিন্তু এখন আমরা আপিল করেছি। কিন্তু এই যে আগের কমিটি এই মিস্টেকটা করলো, ধরাটা খাওয়াই দিয়ে গেল, এটা তো ভোগান্তি হচ্ছে, তাই না? কারণ সমিতি হচ্ছে সমবায় আইনে নিবন্ধিত।
এখন লিমিটেড দেখলে অনেকে বোকার মতো মনে করে যে জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন হচ্ছে। সব লিমিটেড তো একরকম না। যাই হোক, সবকিছু মিলে আমি বলবো যে গত প্রায় তো আমি 1 বছরের কাছাকাছি দায়িত্ব নিয়েছি, এবং বোর্ড একটা কাজ করেছে যেটা আমি ওদেরকে সহযোগিতা করেছি। বোর্ড মিটিং কখনো মিসিং হয়নি, এবং কোনো কোনো মাসে 2টা বোর্ড মিটিংও করতে হয়েছে, একটা স্পেশাল মিটিং, এবং খুব দ্রুত আগাচ্ছে। এবং যারা এখানে কাজ করতেছে আসলে এদের মাধ্যমে বাকি অংশটুকু চালাইতে হবে। কারণ আমরা যদি পুরনো লোক দিয়েই যদি সমিতি চালাতে যাই, হবে হয়তো পুরনো লোক অভিজ্ঞ অবশ্যই চালাবে, কিন্তু স্পিরিট বলতে যেটা, সেটা পুরনো লোকের তত্ত্বাবধানে নতুনরাই করতে হবে, তাই না? এখন আমরা যে সংকটের মধ্যে আছি সেই জায়গাটায় আসি। এই যে আজকে প্রায় 2 বছর হইতে চললো, 2য় বছরে যাচ্ছে না, 2য় বছর তো পড়ছে, কারণ মে মাস, গত বছর এপ্রিল 7 তারিখে এই কমিটি আসছে, এখন কিন্তু মে মাস। দুঃখ লাগে কি আজ পর্যন্ত কর্মচারীদের বেতন ঠিক মতো দিতে পারতেছে না, কারণ ব্যাংক অ্যাকাউন্ট গুলো বন্ধ, প্রপার্টি গুলো এখনো আদালতের নির্দেশে পুলিশের কাস্টডিতে আছে। তাই আমার আবেদন হবে যথাযথ কর্তৃপক্ষের কাছে, ইনক্লুডিং মাননীয় প্রাইম মিনিস্টারের কাছে, অন্তত সমিতির যে সম্পত্তিগুলো এবং সমিতির যে ব্যাংক অ্যাকাউন্টগুলো সমিতির বর্তমান কোর্ট ম্যানেজমেন্টকে বুঝাই দিক। কারণ অপরাধ করে থাকলে আমরা করেছি ব্যক্তির অপরাধের জন্য তো প্রতিষ্ঠানকে দায় করা যায় না। তাছাড়া এখানে কিন্তু বাদী পক্ষ কিন্তু প্রতিষ্ঠানকে আসামিও করে নাই। তো আসামি না করে কিভাবে এমন একটা লোকের কি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা যায়, সম্পত্তি ক্রোক করা যায় যে আসামি না? এই কথাটা কেউ কোন কথা বলতেছে না যে সমিতিকে পার্টি করা হয়নি, তার বিরুদ্ধে মামলা করা হয়নি, কিন্তু তার সম্পত্তি আটকে রাখছে। আরো মজার ব্যাপার হচ্ছে, আমাদের যখন সাজা দিচ্ছে এদের সম্পত্তি বাজেয়াপ্ত করে চলে গেছে সরকারের অনুকূলে। হঠাৎ করে এই ধরনের রায় কেন? আপনারা হয়তো জানেন, বিগত সরকারের আমলে আমি শুনেছি অধিকাংশ রায় আইন মন্ত্রণালয় থেকে ডিজাইন হয়ে যেত। এই কয়েকদিন আগে আমি একটা বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকার হেডলাইন নিউজ দেখছি যে আমাদের একজন বিএনপির বড় নেতা, যাকে ফাঁসি দিচ্ছে আগের সরকার, তার টোটাল রায়টা নাকি মন্ত্রণালয় থেকে লেখা হয়ে গেছে। আমি অবাক হইনি, কারণ আমারটা তো তাই। এখন তার রায় আদালত লেখে না, জাজ সাহেব লেখে না, রায় লেখে তখনকার কালচার ছিল মন্ত্রণালয়। এখন নতুন সরকার আসছে, এই বিষয়গুলো উনি সিরিয়াসলি দেখা উচিত যে বিগত সরকার আমলে কারা কারা এইভাবে অত্যাচারিত হয়েছে, কাদের রায় এইভাবে আইন মন্ত্রণালয় থেকে আসছে। আমি মনে করি ওই রায়গুলোর বাতিল করা উচিত, অ্যাটলিস্ট রিভিউ করা উচিত। ওই রায়গুলো যদি রিভিউ করা হয় তাহলে ডেস্টিনি কিন্তু অনেক ভালো ফলাফল পাবে। বিশেষ করে এই যে সমিতি, আপনি সমিতির পার্টি করেন নাই, তাহলে আপনি সমিতির সম্পত্তি ক্রোক করার আপনি কি? হু আর ইউ? আপনি আটকে রাখছেন, আজকে সমিতির লোকজনদেরকে বেতন দিতে পারতেছি না, আমি ঈদের ক্লোজিং কিভাবে করবো আমি জানিও না। এটা দায় নিবে কে? একবার তো চিন্তা, ধরেন এইভাবে চিন্তা করেন, অপরাধ করছি আমি আর অ্যাকাউন্ট আটকে রাখছে ওনার, কেমন হইলো? হাস্যকর না এটা? আমি মনে করি এখন বর্তমান প্রধানমন্ত্রী উনি খুব আশাবাদী লোক এবং খুবই অপটিমিস্টিক কথাবার্তা বলে আমার ভালো লাগছে। আমি ওনার কাছে সরাসরি আবেদন করবো, আপনি বিষয়টাতে ব্যক্তিগতভাবে নাক গলান, অন্য কারোর দায়িত্ব দিয়ে না, আপনি সরাসরি হস্তক্ষেপ করে ডেস্টিনি গ্রুপে কি হয়েছে একটু দেখার চেষ্টা করেন। টোটাল ডেস্টিনি গ্রুপ নিয়ে নাটক হয়েছে, কিন্তু উদ্দেশ্যমূলকভাবে এই গ্রুপটাকে বন্ধ করে দিচ্ছে কাজকর্ম থেকে। আমাদের যদি সত্যিকার অর্থে একটা ফৌজদারি অপরাধ হবে, আমার কোনো আপত্তি নাই, সাজা দিয়ে দেখ, বাতিল করে দেখ, সবকিছু করুন, কত হচ্ছে এটা থরো অ্যানালাইসিস করতে হবে। যেমন আমি সমিতির ক্ষেত্রে বলি, সমিতির আইনে আছে 3 নম্বর আইন যে সমবায় সমিতির ক্ষেত্রে অন্য কোনো আইন প্রযোজ্য না, কোম্পানি আইনও না, মাইক্রো ক্রেডিট রেগুলেটরিও না। তো যেখানে লেখাই আছে সমবায় সমিতির ক্ষেত্রে অন্য কোনো আইন প্রযোজ্য না, তো অন্য আইন কেন এখানে প্রয়োগ করা হলো? এটা তো কোনদিন দুর্যোগের আইন বা মাননীয় আইন চলতেই পারে না। সমবায় সমিতিতে যদি অনিয়ম হয়, এখানে যদি দুর্নীতি হয়, এখানে যদি আত্মসাৎ হয়, তসরুপ হয়, সব ধরনের অপরাধের কিন্তু আলাদা আলাদা ধারা আছে, সেক্টর আছে। এইবার চূড়ান্তটা বলি, যদি সমিতির কোনো ম্যানেজমেন্ট সত্যিকার অর্থে দুর্নীতি করেই বসে, এটার বাদী হবে কিন্তু নিবন্ধক নিজে, অথবা উনি লিখিত জারে পারমিশন দেবে। মজার ব্যাপার কি জানেন বলি, এই জেরাটা করা হয়েছে, আমাদের মামলার বাদীকে আমাদের উকিল জেরা করছে এবং যার সঙ্গে জিজ্ঞাসা করছে যে আপনি
এই সমিতির বিরুদ্ধে, এদের বিরুদ্ধে মামলা করার আগে নিবন্ধকের থেকে লিখিত অনুমতি নিছেন কিনা, বাদীর উত্তর কি ছিল? না, নেই। এরপরে তার মামলা থাকতে পারে না। তাহলে এরপরে মামলাটাকে ধরে রাখা হলো কেন? যেখানে বাদী কনফেস করতেছে যে এই মামলাটা করার আগে আমি সমবায় সমিতি থেকে কোনো অনুমতি নেইনি, ওর পরে তো আর কোনো সাক্ষী আগানো উচিত হয়নি, কিন্তু বাদীর পরও আরো 119টা সাক্ষী নেওয়া হয়েছে বেহুদা। এবং ওই সাক্ষীদের মধ্যে একজনও আমাদের সমিতির ভিকটিম কোনো বিনিয়োগকারী নেই, সব সরকারি কর্মকর্তা। সেই আমলের বাণিজ্য মন্ত্রণালয়ের, অর্থ মন্ত্রণালয়ের, বাংলাদেশ ব্যাংকের, মানে এমন সব লোকের। অ্যাকচুয়ালি তারা কি সাক্ষী জানেন? এটাকে বলে কাস্টোডিয়ান সাক্ষী। কাস্টোডিয়ান সাক্ষী মানে আপনি এই চশমাটা ঘটনাতে পাইছেন, তখন তার কাস্টডি দিচ্ছেন, এই চশমাটা আপনার কাস্টডিতে দিলাম, আপনি লিখে রাখেন, এরকম সাক্ষী আর কি। মানে এটাকে বলে কাস্টোডিয়ান উইটনেস। অর্থাৎ ওরা প্রকৃত উইটনেস না, মানে ওদের কাছে কিছু কাগজপত্র রাখছে, ওরা এসে বলছে হ্যাঁ বাদী আমার কাছে কাগজটা রাখছে, সাক্ষী দিছে আর 5 মিনিট পরে নেমে গেছে।